সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি একটি স্বাধীন রাষ্ট্রে বাস করছি নাকি কোনো আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী উগ্রবাদীদের অভয়ারণ্যে বাস করছি? আমাদের চারপাশ আজ শান্তির সুবাতাস নয়, বরং বারুদের গন্ধ ভেসে আছে। আমেরিকার স্নাইপার রাইফেল, পাকিস্তানের ট্যাঙ্ক বিধ্বস্তির রকেট, জার্মানির অত্যাধুনিক পিস্তল কি নেই আজ সন্ত্রাসীদের হাতে? পিজাস ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে বাংলাদেশ যেন এক অদ্ভুত অস্ত্রাগারে পরিণত হয়েছে। ৪৬০টির বেশি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার তো দূরে থাক, উল্টো পাকিস্তান থেকে সরাসরি জাহাজে করে বিনা তল্লাশিতে ঢুকছে বিস্ফোরক আর মারণাস্ত্র। আজকের ভিডিওতে আমি এই যে আয়নাল কারিগর বা চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনটি ব্যবচ্ছেদ করব। দেখব কিভাবে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, কেন পাকিস্তানের জাহাজে এক্সপ্লোসিভ লেখা কন্টেনার আসার পরও তা ছেড়ে দেওয়া হলো, কারা এই মাস্টারমাইন্ড। ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ চুপ থাকা মানে হচ্ছে দেশের মাটিকে বা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। বন্ধুরা, চলুন একটু পিছনে ফিরে তাকাই। ক্ষমতার পালাবদলের সেই সন্ধিক্ষণে সারা দেশে ৪৬০টি বেশি থানা এবং পুলিশ ফাঁড়ি হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র লুট করা হয়েছে। শুধু তাই নয়, ১৯টি কারাগার ভেঙে বের করা হয়েছে হাড় কাঁপানো সব জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীদের। প্রশ্ন হচ্ছে, সেই অস্ত্রগুলো এখন কোথায়? গোয়েন্দা তথ্য জানা যাচ্ছে সেই অস্ত্রের একটি বড় অংশ এখন সব দুর্ধর্ষ সন্ত্রাসীদের দখলে। কিন্তু ভয়ের বিষয় এখানে শেষ নয়। এখন এই সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সব ব্র্যান্ডের মারণাস্ত্র। আমেরিকা, চীন, জার্মানি, তুরস্ক, এমনকি আফগানিস্তান থেকে আসা অস্ত্র এখন পাড়া মহল্লায় ক্যাডারদের হাতে শোভা পাচ্ছে। আমরা একটু নিউজটা দেখে আসি দর্শক, তাহলে আর একটু ক্লিয়ার হবে। বিদেশি অস্ত্রে ছেয়ে যাচ্ছে বাংলাদেশ, কোথায় চলেছে রাষ্ট্র? যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান সহ নানা দেশের অস্ত্র দেদারসে ঢুকছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি এবং নিরাপত্তার কারণ কি? রাষ্ট্রীয় ক্ষমতা পালাবদলের সন্ধিক্ষণে বাংলাদেশে আজ এক গভীর নিরাপত্তা সংকটের মুখে। গত ৬ মাসে দেশে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ধরন, পরিমাণ নিরাপত্তা বিশ্লেষকদের রীতিমতো আতঙ্কিত করেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, জার্মানি, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার ও ভারতের তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বিস্ফোরক এখন সন্ত্রাসীদের হাতে, যা আগে বাংলাদেশ কল্পনাও করেনি। বিশেষজ্ঞদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক সক্রিয় হওয়ার ইঙ্গিত। থানা কারালুট, অস্ত্র ছড়াছড়ি পরে সূচনা। ২০২৪ সালের সরকার বিরোধী আন্দোলনের সময় ৪৬০টির বেশি থানা ও ফাঁড়ি বিপুল অস্ত্র লুট হয়। একই সঙ্গে ১৯টি কারাগার ভেঙে বেরিয়ে আসে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা। সেই অস্ত্রের একটা বড় অংশ আজও উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি উৎস থেকে আসা ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র। ২০২৪ সালের ১১ই আগস্ট একটি নম্বর প্লেটহীন গাড়ি থেকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নির্মিত M24 স্নাইপার রাইফেল। এটি মার্কিন বাহিনী বা সেনাবাহিনী ব্যবহৃত গ্রেড সামরিক গ্রেড অস্ত্র, যা 7.62 মিলিমিটার বুলেট ব্যবহার করে এবং দূরপাল্লা নির্ভুল হত্যার জন্য ব্যবহৃত হয়। উদ্বেগজনক বিষয় হলো, এই অস্ত্র সেনাবাহিনী ২০২১ সাল থেকে ব্যবহার করছে, তাহলে এই স্নাইপার গেল কিভাবে বেসামরিকদের হাতে? বিষয়টা নিয়ে এরপর আর কোনো তদন্ত অগ্রগতি প্রকাশ পায়নি, বরং জুলাই দাঙ্গার স্নাইপারের হত্যার কথা স্বীকার করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিষয়টি ধামাচাপা দিয়েছেন বলে অভিযোগ। এই যে আরেকটা বিষয়, ইন্সপেকশন ছাড়া সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি। ২০২৪ সালে ১৯ সেপ্টেম্বর রাজস্ব বিষয় বিভাগ ঘোষণা দেয়, পাকিস্তান থেকে আসা পণ্যের কাস্টম ইন্সপেকশন বাধ্যতামূলক নয়। নিরাপত্তা বিশ্লেষকরা তখন সতর্ক করেছিলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশে নিষিদ্ধ পণ্য অস্ত্রের জন্য উন্মুক্ত করিডোর পরিণত করবে। এর প্রমাণ মেলে ৯০ নভেম্বরই। পোল্ট্রি ফিল্ডের আড়ালে আমদানি করা হয় প্রায় ২৫ টন পপি সিড বা হিরোইন উৎপাদনের কাঁচামাল। মিয়ানমার রুট ও আরসা সংযোগ। মিয়ানমার থেকেও নৌপথে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার মাধ্যমে এই রুটটি পরিচালিত হচ্ছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে। সংগঠনটির প্রধান আয়াতুল্লাহ আবু আম্মার জুনুনি পাকিস্তানের বংশোদ্ভূত এবং আইএসআই এর সহায়তায় অস্ত্র প্রশিক্ষণ পাওয়ার কথা তিনি নিজেই ভিডিওতে বার্তায় স্বীকার করেছেন। ২০১৬ সালের টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা করে ১১টি ভারী অস্ত্র লুট করেছিল এই আরসা। বিদেশি অস্ত্র ও মাদক একসাথে বিস্তার করছে। সাম্প্রতিক সময়ে ইয়েবার জায়গা দখল করেছে আইস। এই মাদক পাচারের অর্থ দিয়ে অস্ত্র কেনা হচ্ছে বলে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন। মাছ ধরার ট্রলার বরফের নিচে আইস অস্ত্র পাচার হচ্ছে, যেখানে নজরদারি তুলনামূলক দুর্বল। সেনাবাহিনীর স্বীকারোক্তি, সেনাবাহিনী ফেসবুক পেজে নিয়মিত অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ পাচ্ছে, যেখানে সেনা কর্মকর্তাই স্বীকার করছেন এত অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে আগে কখনো দেখিনি। এই হলো দর্শক মোটামুটি আপনার নিউজটা, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যে কথাগুলো বলতে চাই যে এই যে M24 যে স্নাইপার রাইফেলটি পাওয়া গেল, এটা কিন্তু কোনো সাধারণ বন্দুক নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড টার্গেট কিলিং অস্ত্র।
এটি 2 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। 2021 সাল থেকে আমাদের সেনাবাহিনী এটি ব্যবহার করছে, কিন্তু এটি শিক্ষার্থীদের কাছে ওই রহস্যময় গাড়িটি কিভাবে এলো? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, খোদ উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্বীকার করেছেন যে জুলাই দাঙ্গায় স্নাইপার ব্যবহার করে মানুষ মারা হয়েছে। তিনি নিজেও নাকি স্নাইপার রেঞ্জে থাকার সতর্কতা পেয়েছিলেন। তাহলে সেই স্নাইপার কারা ছিল? এই মারণাস্ত্র উদ্ধারের পরে পুরো বিষয়টি বেমালুম চেপে যায়, কিন্তু হলো সেই সময় থেকে। কারা সেই বরখাস্তকৃত সেনা সদস্য যারা আজ আন্দোলনের সমন্বয়কদের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বেড়াচ্ছে? তাদের ফেসবুক প্রোফাইল কেন স্নাইপারের আস্ফালন? এবার আসুন সবচেয়ে বিস্ফোরক তথ্য। 2024 সালের 16 নভেম্বর যে কথাটা বলা হয়েছে যে করাচি বন্দর থেকে সরাসরি একটি জাহাজ আসে চট্টগ্রামে, দীর্ঘ সময় পাকিস্তানের সাথে এই সরাসরি নৌ যোগাযোগের আড়াল কি ঘটেছে সেটা কিন্তু আমরা জানি না। কার্গো ম্যানিফেস্টে লেখা ছিল শিল্পের কাঁচামাল আর রাসায়নিক পণ্য, কিন্তু সত্য কি তাই? বিডি ডাইজেস্টের হাতে আসা ছবি আর তথ্য বলছে সেখানে WHLU বা 426179 42G অন নাম্বারে কন্টেনারে লাল রঙের এক্সপ্লোসিভ বা বিস্ফোরক লেখা ছিল। নৌবাহিনীর কর্মকর্তারা যখন এই বিস্ফোরণ দেখে জাহাজটি আটকে দিলেন, তখন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশে মাত্র 1 ঘন্টার মধ্যে সেই কন্টেনার খালাস করে দেওয়া হলো। কে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? কার নির্দেশে চরম নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করা হলো? কম্বোডিয়ান সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ যা দিয়ে বড় বড় স্থাপনা উড়িয়ে দেওয়া যায়, তা কেন বিনা তল্লাশিতে খালাস করা হলো? পাকিস্তানের জাহাজ আসা মাত্র 5 দিন পর 22 নভেম্বর টেকনাফ সাবরাং এলাকা থেকে 4টি তাজা 40 মিলিমিটার রকেট হিট এবং 4টি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করা হয় করে র‍্যাব 15। এটি কোনো সাধারণ পিস্তল নয়, এটি ট্যাঙ্ক ধ্বংস করার অস্ত্র। ট্যুর গেজেটে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই রকেটগুলো করাচি পাকিস্তান মেশিন টুলস এর ফ্যাক্টরি বা PMTF তে তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়া শুধুমাত্র পাকিস্তানি এই সোভিয়েত প্রযুক্তির রকেট তৈরি করে। বন্ধুরা, ডটগুলো মিলিয়ে দেখুন, করাচি থেকে জাহাজ আসছে, সেখানে বিস্ফোরক পাওয়া যাচ্ছে, আর 5 দিন পরেই টেকনাফ সীমান্তে পাকিস্তানের তৈরি রকেট উদ্ধার। এরপরও কি আমরা বিশ্বাস করবো যে এগুলো শুধু কাকতালীয়? ডক্টর ইউনূসের এনবিআর বা রাজস্ব বিভাগ 29 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দেয়, পাকিস্তান থেকে আসা কোনো পণ্যের ইন্সপেকশন বা পরীক্ষা করার প্রয়োজন নেই। কি ভাই, আপনাদের দেশপ্রেম কি ধুয়ে পানি হয়ে গিয়েছে? যে দেশ থেকে আগে হাড়ভাঙা খাটুনি দিয়ে হেরোইন আর পপি বীজ ধরা হতো, এখন সেই পাকিস্তান থেকে আসা পণ্য আপনারা না দেখে খালাস করছেন। এই সুযোগে গত নভেম্বরে 19 টন পপি সিড বা আফিম তৈরির বীজ ধরা হয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বারবার সতর্ক করেছেন, এই নীতির মানে হলো উগ্রবাদীদের লাল গালিচা সংবর্ধনা। আজ কুষ্টিয়ায় আমেরিকার পিস্তল আর আফগানিস্তানের রিভলভার উদ্ধার হচ্ছে। ঝিনাইদহে পাওয়া যাচ্ছে M36 আরসেস গ্রেনেড। আর এই মারণাস্ত্রগুলো দিয়ে কি বাতাস থেকে আসছে, নাকি এই পিচাস ইউনূস সরকারের তুষ্টিকরণ নীতির একটা ফসল হিসেবে এগুলো আসছে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত আজ মায়ানমারের উগ্রবাদী গোষ্ঠী আরসার দখলে। আর এই আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জননী একজন পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক। তার ভাই শাহ আলী এর আগে টেকনাফ থেকে অস্ত্র সহ ধরা পড়েছিল। জননী নিজেই স্বীকার করেছেন যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI তাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই সেই আরসা যারা 2016 সালে আমাদের মুসনি আনসার ক্যাম্পে হামলা চালিয়েছিল, 11টি অস্ত্র লুট করেছিল। আজ মায়ানমার থেকে নৌপথে ট্রলার করে বরফের নিচে আইস আসছে, এর বিনিময়ে পাকিস্তান তৈরি AK-47 স্বয়ংক্রিয় অস্ত্র ঢুকছে। এই অস্ত্র আর ড্রাগ সিন্ডিকেটের টাকা হুন্ডির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। আর এই সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে আমাদের চট্টগ্রাম আর কক্সবাজার। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিএনপি জামাত আমলেই সেই যে 10 ট্রাক অস্ত্র মামলার কথা কি আমরা ভুলে গেছি? তখন বাংলাদেশের ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের 7 সিস্টারকে অস্থির করা হয়েছিল। আজ কি আবার সেই একই চক্রান্ত শুরু হয়েছে? পাকিস্তান হাইকমিশনার যখন বলেন ইউনূস সরকার পাকিস্তানের প্রতি খুবই ইতিবাচক, তখন আমাদের রক্ত হিম হয়ে আসে। কারণ পাকিস্তানের ইতিবাচক মানেই হলো অস্ত্র আর উগ্রবাদের বিস্তার। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের কেন বরখাস্ত করা হচ্ছে? সেই বরখাস্ত কৃত আজ উপদেষ্টাদের ডানে বামে বসে ছবি তুলছে, সেটা কি দেখেছেন? দেশের গোয়েন্দা সংস্থাগুলো কেন আজ পঙ্গু হয়ে আছে? ডক্টর ইউনূস সাহেব, আপনি তো শান্তির নোবেল পেয়েছেন, কিন্তু আপনার আমলই কেন বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজারে পরিণত হলো? পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা এমন এক বাংলাদেশের নতুন বছর শুরু করছি যেখানে আমাদের শিয়রে আজ জ্যান্ত শয়তান বসে আছে। আপনারা সাধারণ মানুষ যারা ভাবছেন আমরা শান্তিতে আছি, তাদের মনে করিয়ে দিই, এই অত্যাধুনিক অস্ত্রগুলো যখন সাধারণের হাতে চলে যাবে, তখন কোনো সিভিল সোসাইটি বা কোনো সরকার আপনাদের রক্ষা করতে পারবে না।
পাকিস্তান থেকে আসা বিস্ফোরক আর আমেরিকার স্নাইপার রাইফেল কি তবে আমাদের কোনো বড় রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে? সময় এসেছে প্রতিবাদ করার। পাকিস্তান থেকে আসা কার্গোর কঠোর তল্লাশি নিশ্চিত করতে হবে। লুণ্ঠিত প্রতিটি অস্ত্র উদ্ধার করতে হবে। আর না হয় নো ইন্সপেকশন নামক আত্মঘাতী দিয়ে অবিলম্বে এই এই জিনিসগুলো আমাদের বাতিল করতে হবে। দর্শক, দেখলেন কি, শুনলেন যে কি ভয়ঙ্কর ভাবে আমাদের দেশে অস্ত্র বিস্তার হয়েছে এবং আমরা যে একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা যে একটা ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি, এর মাধ্যমে কিন্তু এটা প্রমাণ করে। এই পিশাচ ইউনূস আমাদের দেশটাকে যে কোথায় নিয়ে গেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। দর্শক, ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কানে এই কথাগুলো বা বিশ্ববাসীর কাছে পৌঁছায়। আপনি কি মনে করেন এই পিশাচ ইউনূস সরকারের এই নীতি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, ষড়যন্ত্রের মুখোশ খুলুন এবং সবার কাছে তুলে ধরুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।